বুকে ব্যথা পাই রফিক চাচা, আম্মারে কইয়া দিমো। বিড়িতে এক টান দিয়ে শব্দ হওয়া ৬ বছরের মিনুর মুখে ছাড়ল রফিক। মিনুর স্তনে তার কালো হাত দিয়ে ইচ্ছেমতো বিশ্রীভাবে ছুঁয়ে দিল। রফিক পান খাওয়ার লাল দাঁত বের করে হেসে বলল, ব্যথা দিমুকে, এইডারে আদর কয়। তোর মায়েরেও আমি রাতে আদর করি। চুপচাপ কোলে বইয়া থাক, বেশি কথা কইলে গলা টিপে মাইরা ফেলামো। কথাটা বলেই ফুলের মতো পবিত্র গায়ে স্পর্শ করে। রফিকের কাছ থেকে ছাড়া না পাওয়ায় চোখ দিয়ে পানি পড়ছে তার। প্রথমবারের মতো নোংরা স্পর্শে মিনুর কষ্ট হচ্ছে। সে এই ৬ বছরে একটু হলেও বুঝতে পারে কোনটা বাজে স্পর্শ আর কোনটা আদর। গ্রামের মেম্বার রফিক প্রতিদিনই তাদের বাসায় আসে। মিনুর বাবা কাজ করত রাজমিস্ত্রির। বয়স ২ আগে মারা যায় কালা জ্বরে। মিনুর মা সালমা দিশেহারা হয়ে যায় ছোট্ট মেয়েকে নিয়ে। অল্প বয়সী সালমার তখন সারা দেহে তরতাজা যৌবন। স্বামী মারা যাওয়ার পর থেকেই আশেপাশের মুখোশ পরা পুরুষেরা সুযোগ খুঁজতে আসে। রফিক ওঁত পেতেছিল সুযোগের। নানান বাহানায় তাকে টাকার লোভ দেখায়। সালমা প্রতিবাদ করলেও কাজ হয় না। শেষে এক ঝড়ের রাতে রফিক সর্বনাশ করে সালমার। তার হাত খরচের সব টাকা বহন করে। এরপর থেকেই রফিক সপ্তাহে মনে হলেই সালমার সাথে রাত কাটায় সে। যখন মিনু ঘুমিয়ে যায়, নিরুপায় সালমা নিজেকে বিলিয়ে দিয়ে মন্ত হয় রফিকের সাথে। রফিক ইদানিং মিনুর গায়ে হাত দেয়। তাকে কোলে নেওয়ার বাহানায় বুকে হাত ভোলায়। চোখ বুজে চোখে মুখে কামুকতা নিয়ে মিনুর গা ঘেঁষে বসে। অল্প বয়সী সালমা মনে মনে ভাবে তার মেয়েকে ভালোবাসে, নিজের মেয়ের মতো ঘুরে বেড়াচ্ছে। সেও দিন দিন রফিকের প্রতি দুর্বল হওয়া শুরু করেছে। আজ সালমা পাশের বাড়িতে ঘর মোছার কাজে যেতেই রফিক আসে বাড়িতে। তখন শিমু মিনু পুতুল খেলছিল। একা পেয়ে রফিকের চোখে মুখে হাসির ছটা ফুটে ওঠে। মিনুর পাশে বসে আস্তে আস্তে নিজের কোলে বসিয়ে বলল, তোর আম্মা কনে গেছে? ছোট্ট মিনু খুশি হয়ে গলা জড়িয়ে ধরে জবাব দেয়, হাসান গো বাড়িতে কাম করে। তুই একাই বাড়িতে? হ। এক মুহূর্ত দেরি না করে রফিক হাত চেপে ধরে মিনুর বক্ষে। আকস্মিক ঘটনায় পুষ্পের ন্যায় মিনু বিস্ময় নিয়ে তাকায় তার দিকে। রফিক হেসে চুমু খায় মিনুর মুখে। এরপর আস্তে আস্তে বাজে স্পর্শ করতেই কেঁদে ওঠে মিনু। অস্পষ্ট স্বরে রফিককে বলে, বুক থেকে হাত সরাও, ব্যথা পাই। রফিক হি হি করে জোরে হেসে এবার তার হাত আস্তে আস্তে নিয়ে যায় মিনুর প্যান্টের ভেতর। ভয়ে চোখ মুখ কালো হয়ে গলা শুকিয়ে যায় মিনুর। এক প্রকার চিৎকার দিয়ে ওঠে মিনু। রফিক রেগে যায়। শক্ত হাতের থাবায় চেপে ধরে মিনুর মুখ। তীক্ষ্ণ চোখে চেয়ে হিসিয়ে বলে, কইছি না চিৎকার করলে মাইরা ফেলামো? তোর বেশা মায়ের বেশা মেয়া তুই। মিনু চার হাত পা ছড়াছড়ি করে লাফায়। রফিকের শক্তপোক্ত হাত থেকে অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। শেষে ক্লান্ত দেহে লুটিয়ে যায়। আশাহত হয়ে রফিকের হাত খামচে ধরে। তাকে সামলাতে রফিক পাশ থেকে ওড়না নিয়ে মুখ বাঁধল। বিছানায় শুইয়ে দিয়ে মিনুর উপর উঠে রুক্ষ গলায় বলল, এবার যত পারিস চিল্লা, শয়তান মাইয়া। পকেট থেকে সিগারেট ধরিয়ে বড় বড় দম নেই। ইচড়ে পাকা মেয়ের গায়ের জোর কি! বিড়িতে দুটান দিতেই এক পৈশাচিক ভাবনা মাথাচাড়া দেয়। বিড়ি হাতে নিয়ে এগিয়ে আসে মিনুর বুকের কাছে। শয়তানি হেসে কোনো কিছু না ভেবেই বিড়ি চেপে ধরে মিনুর নরম পক্ষে। আগুনের ফুলকার মতো গুঙ্গিয়ে ওঠে। হাত পা ছড়িয়ে লাফিয়ে যায় অবনবরত। জ্বলন ধরছে তার নরম মাংসপিণ্ডে। মুখ দিয়ে উ উ আওয়াজ ছাড়া কিছুই বের হয় না। চোখ টলমল করছে। রফিক কটমট করে তাকিয়ে বিড়ি বুক থেকে উঠিয়ে ফেলে দেয়। মিনুর গালে জোরে থাপ্পড় মেরে লোলুপ দৃষ্টিতে প্যান্ট টান দিয়ে খুলতেই ঘরের বাইরে থেকে ডাক আসে, মিনু, ওই মিনু, দরজা খোল। সালমার কণ্ঠ শুনেই খানিক চমকে যায় রফিক। মিনুর পাশ থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। গায়ের জামা কাপড় ঠিকঠাক করে মিনুর দিকে এক নজর তাকাই। ছোট মিনু একটু আগেই তীব্র ব্যথায় জ্ঞান হারিয়ে বিছানায় বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। রফিকের চিন্তার মাঝেই আবারও ডাক আসে, কি হয়েছে মিনু, দরজা খোলস না কে?
হন্তদন্ত হয়ে রফিক এপাশ ওপাশ তাকায়। কিছু খুঁজতেই পেয়ে যায় সালমার শাড়ি। সে কোনো কিছু না ভেবেই মিনুর গায়ে শাড়ি পেঁচিয়ে দরজা খুলতে যায়। দরজা খোলার পরেই সালমা এক আকাশ বিষয় নিয়ে তাকাতেই এক প্রকার দৌড়ে পালায় সে। রফিককে এভাবে যেতে দেখে সালমা বুকের কাঁপে, পায়ের তলা শিরশির করছে। এভাবে কিছু না বলে কখনো রফিক যায় না। তাছাড়া মিনু একা ছিল ঘরে। সে কোথায়? খারাপ লোকটা কিছু করেনি তো? মস্তিষ্কে হাজারো ভাবনা আসতেই দৌড়ে উঁচু গলায় মিনুকে ডাকে। সারা ঘরের আনাচে কানাচে চোখ বুলাই। ছোট্ট টিনের দুচালা ঘর তাদের। দুইটা রুমের একটি রুমে তারা ঘুমায়, আরেক রুমে রান্নার খড় দিয়ে ভরা। সালমার ভয়ে দরদর করে ঘামছে। বিছানায় দৃষ্টি যেতেই চিৎকার দিয়ে ওঠে। হন্তদন্ত হয়ে এলোমেলো বিছানায় পড়ে থাকা মিনুর উপর থেকে শাড়ি সরাতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। তার সোনা বাচ্চার কি অবস্থা! পুষ্পের নেই ফুটফুটে বাচ্চার সাথে রফিক কি করেছে! গলা শুকিয়ে যায় সালমার। মেয়েকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আজ মনে হচ্ছে এ পৃথিবীতে তার থেকে অসহায় আর কেউ নেই। মেয়ের মুখের বাঁধন খুলে গাল চাপড়িয়ে ভাঙা গলায় বলল, ও মা, ওঠ, এই দেখ তোর আম্মা আইছে। মারে, আমার কথা শুনবি না? মিনুকে ডাকলেই সে কি শুনবে? মুখে এদিক ওদিক ভালো করে পরখ করতেই বুকে চোখ যায়। জায়গাটা জলজল করছে। মুহূর্তেই সালমা তাকে বুকে চেপে অঝরে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত গলায় বলে, আমি তোর মা হওয়ার যোগ্য না মিনু, আমি খুব খারাপ। তোর গা নোংরা হাত থেকে বাঁচাইতে পারলাম না। অনেকক্ষণ কাঁদে সালমা। নিজেকে বারবার দোষ দিচ্ছে মিনুর করুণ অবস্থা দেখে। আজ যদি দূর শহরে চলে যেত, শক্ত হতো, তবে কি মিনুর এই পরিণতি হতো? পর মুহূর্তেই হুঁশ ফিরে তার। অশ্রুসিক্ত চোখ মুহূর্তেই লাল আকার ধারণ করে। মনে মনে শক্তি সঞ্চয় করে প্রতিজ্ঞা করল, রফিক, এতদিন আমার গায়ে হাত দিয়েছিস, কিছুই কই নাই। আজকে আমার মায়েরে ছাড়স নাই। এইবার হয় তুই মরবি, নইলে আমিও মরব, জানোয়ার। চোখের পানি মুছে মিনুকে কোলে নেই। মিনুর অতিরিক্ত কান্নার ফলে চোখের পানি শুকিয়ে গেছে। কলপারে নিয়ে গিয়ে সারা মুখে পানির ছটা দিতেই একটু একটু করে চোখ খুলে মিনু। গঙ্গিয়ে গঙ্গিয়ে কেঁদে বলল, আমারে ছাইরে দেও রফিক চাচা, ব্যথা পাইতেছি, বুকে জ্বলতেছে মা। সালমা সারা মুখে চুম্বন করে কেঁদে ওঠে। বালতি থেকে পানি নিয়ে খুব যত্নে গোসল করিয়ে দিল। গা ভালোভাবে ঘষছে সালমা। ঘষলেই কি নোংরা স্পর্শ পানির সাথে ধুয়ে যাবে? সালমা নিজেকে যথেষ্ট শক্ত করে মেয়েকে কাপড় পরিয়ে ঘরে নিয়ে শুইয়ে দেয়। গা কেমন গরম হয়ে আসছে। মিনু ক্ষণে ক্ষণে কেঁদে বিড়বিড় করে বলেই যাচ্ছে, আম্মা, রফিক চাচা আমারে ব্যথা দিছে, আগুন দিয়ে বুকে চাইপে ধরছে। সালমা মেয়ের মাথা নিজের কোলে তুলে বলল, মিনু তাকা মা, এই যে তোর আম্মা আইয়া পড়ছে, আর কেউ তোরে ব্যথা দিব না। ছোট্ট মিনুর ভয়ে আতঙ্কে গায়ে জ্বর চলে আসছে। সালমা দিশেহারা হয়ে যায়। পাতিল থেকে অল্প ভাত আনলেও মিনু খায় না। সারাক্ষণ শুয়ে থাকে বিছানায়। সারা রাত সালমা মেয়ের মাথায় জলপট্রি দিয়ে কাঁদল। মনে মনে তার জেদ চেপে ধরেছে। সকালে ওষুধ আনতে যায় ঘরে তালা দিয়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বুড়ো মহিলা গাছের পাতা বস্তায় ভরছে চুলুই জাল দেওয়ার জন্য। সালমা তাকে স্বাভাবিকভাবে বলল, মেম্বারে দেখতেছি না হেমা দাদি, কই গেছে? বুড়ি বস্তা পাশে রেখে রাস্তায় ধপ করে বসল। বলল, শহরে গেছে কালকে বিকালে, আইয়া পড়ব। কি দরকার তোর? বিধবার কার্ড কইরে দিছে। আমার তো ফোন নাই, ওই মেম্বারই টাকা তুলে দেয়। এই মাসে টাকা এসে শুনলাম। সালমা মিথ্যা কথা শুনিয়ে জানতে চাইল। বুড়ি মাথার উপর নিচ করে বলল, হ, রফিক পোলাডা এই এলাকার গর্ব, খুব ভালো মানুষ, আল্লাহ রে মেলা হায়াত দিক। মিনুর মা মুখ বাঁকিয়ে হাসল। মনে মনে বলল, ভালো মানুষ, মুখোশের আড়ালে লুকায়িত নরপিশাচ। ওষুধের দোকান থেকে জ্বরের ট্যাবলেট কিনে বাড়িতে এসে মেয়েকে খাইয়ে দেয়। অপেক্ষা করে রফিকের গ্রামে আসার। কতদিন পালিয়ে বেড়াবি,
কত বাচ্চাকে নষ্ট করেছি। তুই বেঁচে থাকলে তোর হাতে শত শত মিনি নোংরা হবে। জানোয়ারদের বাঁচিয়ে রাখা মানে পবিত্র ফুলের সর্বনাশ। গা পুড়ে যাওয়ার মতো জ্বর হয় মিনুর। একদিন 2 দিন জ্বর কমার নাম নেই। সালমা দোটানায় পড়ে যায়। কার কাছে সাহায্য চাইবে সে? স্বামী ছাড়া দুনিয়াতে চলা কতটা কঠিন সে পদে পদে উপলব্ধি করেছে, আজও করছে। প্রায় 3 দিনের দিন পাশেই সদর হাসপাতাল, সেখানে নিয়ে যায় মিনুকে। ডাক্তার মুখ চোখ পর্যবেক্ষণ করে কয়েকটি ওষুধ লিখে দেন। মেয়েকে সারাক্ষণ নিজের কাছে রাখার জন্য বলে দিল। সালমা ডাক্তারের কথা অনুযায়ী ওষুধ খাওয়ানোর ফলে প্রায় 9 দিন পর জ্বর অল্প ভালো হয়। প্রতি রাতে স্বপ্নে চিৎকার দিয়ে উঠে মিনু। ঘুমের মাঝেই স্বপ্নে দেখে রফিক পান খাওয়া দাঁত কপাটি বের করে বিশ্রীভাবে হাসছে, তাদের দিকেই এগিয়ে আসছে। ঘুমের মাঝে দরফর করে উঠে মিনু, মা বাঁচাও মা। প্রচণ্ড ভয় থেকে মিনু এমন করছে। মেয়ের এই দশা আর মেনে নিতে পারছে না সালমা। এখনও গ্রামে ফেরেনি রফিক। তার অপেক্ষায় সালমা মেয়েকে বুকে আগলে রাখে। মেয়েকে জড়িয়ে ধরে বলে, কেউ আইব না মা, তুই ঘুমা। আমি ছাড়া কেউ তোর গায়ে হাত দেওয়ার সাহস করলে ওর হাত দাও দিয়ে 10 খণ্ড কর্ম। মিনু ভয়ে মায়ের জামা শক্ত করে ধরে ঘুমানোর চেষ্টা করে। এভাবে 1 মাস পর রফিকের আগমন হয় গ্রামে। রফিক ভাবে সালমা সব ভুলে আগের মতোই জীবনযাপন করছে। মিনুর জ্বর ভালো হলেও প্রতি রাতে ঢুকরে ওঠে। রফিকের গ্রামে পা দেওয়া সালমা কানে যায়। সেদিন থেকে প্রস্তুত হয়ে উঁত পেতেছিল। বিছানার নিচে বড় রামদা দড়ি, মরিচের গুঁড়া আর গরু জবাই করা ধার দেওয়া ছুরি সে রেডি করে রেখেছিল। রফিক একদিন সকালে তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সালমার নজরে আসে। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে মধুর গলায় ডাকল, কি গো মেম্বার সাহেব, আপনার কোনো খবরই নাই? এখানে আহেন কথা আছে। ঠোঁটে অনামিকা আঙ্গুল দিয়ে বিশ্রীভাবে ইঙ্গিত দিতেই রফিক কেসে ওঠে। তার মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, সালমা কি কথা বলবে তাকে? তবুও বেহায়া মাইয়ার গা দেখলেই মাথা নষ্ট হয় রফিকের। সে মনে মনে কথা সাজিয়ে এদিকে গেল তার সম্মুখে। বলল, কি কইবি, আমার সময় নেই। সালমার চোয়াল শক্ত হয়ে যায়। ওর চোখে আগুন ঝরছে। পারলে এখানেই গলা আলাদা করে দিত মাথা থেকে। এসব না করে মুখে হাসি নিয়ে বলল, রাতে সময় হইব তো, তাইলেই হইল। কিছুদিন ঘুম আহে না আপনার লাইগা। মনটা আনচান আনচান করে আপনার হাতের ছোঁয়া পাইবার। আজ রাতে আইবেন? কথাটা বলেই রফিকের গায়ে হাত বোলাই। যেভাবেই হোক রাজি করাতে হবে। সালমা আস্তে আস্তে তার ঠোঁটে 1 আঙ্গুল ছুঁয়ে নেশার চোখে তাকায়। এসব রফিকের মাঝে উত্তেজনা হচ্ছে, দমিয়ে রাখতে চাইলেও পারছে না। সেও এবার সালমার কোমরের বাঁকা খাঁজে নোংরা হাত দিয়ে চেপে ধরল। নিজের সাথে মিশিয়ে কানের পাশে চুল গুজে গন্ধ শুকতেই ঘৃণায় গা গোলায় সালমার। ভেতরে জ্বলন ধরেছে তার। তবুও রফিকের মুখে মৃদু ধাক্কা দিয়ে একটু দূরে সরে এসে বলল, রাইতে আইলে সব করতে দিব, এখন কিছু হইব না। রফিক লাল দাঁতে হেসে বলে, মিনু ঘুমাইলে আমো, ওরে ছুঁইছি তুই কিছু কইলি না। আমি ভাবলাম বকাঝকা করবি। সালমা যথেষ্ট রাগ নিয়ন্ত্রণ করে বলল, কি কমো, যা হওয়ার হয়ে গেছে। তবে মিনু ছোট একটু ব্যথা পাইছে। ওরে দেখে সালমার পারি নাই। আচ্ছা যা, আজকে রাতে আইমো, অপেক্ষায় থাকবো কিন্তু। রফিক মাথা নাড়িয়ে চলে যায়। সালমার রাগে ফুঁসে দুঃখে ফুঁসে ওঠে। চোখ দিয়ে গরম জল টলমল করছে। জানোয়ার কি ভেবেছে এত সহজে ছেড়ে দিবে? আজই এর শেষ দেখে ছাড়বে। রুমে গিয়ে দেখল মিনু শুয়ে জানালার দিকে আনমনে তাকিয়ে আছে। মেয়ের মাথায় চুমু খেয়ে ঢুকরে উঠল সালমা। মিনু কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে আম্মা, তুমি কান্দো কে? রফিক চাচা কিছু কইছে? সালমা জানে রফিক আসার খবর মিনু শুনেছে। মেয়েকে বুকে আগলে জবাব দেয়, না, তোরে কষ্ট দেওয়ার স্বাদ আজীবনের লাগিয়া আজ ঘুচিয়ে দিব।
আজ রাত 8টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই মিনুকে। সালমা মেয়ের পাশ থেকে আলতো করে উঠে গায়ে সাদা শাড়ি জড়ায়। স্বামী মারা যাওয়ার পর থেকে মাঝে মাঝে সাদা কাপড় পরে। বিছানার নিচে রাখলো ধারালো চুড়ি। খাটের নিচে আরও প্রয়োজনীয় জিনিস রেখে পেট ভরে খেয়ে নেই। এরপর মেঝেতে বসে অপেক্ষা করে রফিকের। প্রায় রাত 11টার সময় দরজায় ঠোকার শব্দ পায় সালমা। বাইরে থেকে ফিসফিসিয়ে বলছে, সালমা, আমি আইছি, দরজা খোল। সালমা চট করে উঠে পড়ে। আজ সে ভয়ানক ঘটনা ঘটাতে যাচ্ছে। দরজা খুলতে রফিক একটা চাদর গায়ে দিয়েই ভেতরে ঢুকে। সামনেই চেয়ার রাখা। সালমা দরজা শক্ত করে লাগিয়ে তার সামনে আসলো। রফিক বসে ডান হাতে হুঁচকা টানে নিজের কোলে বসায়। শাড়ি গলিয়ে পেটে হাত রাখে। বলে, বিয়ে করবি আমারে? আমাকেও সংসার হব। সালমা রফিকের হাতের উপর হাত রেখে জবাব দেয়, আপনি করলে সমস্যা নাই, আমার মায়ের দায়িত্বও নেবেন? হ নিমুই। সালমা তাচ্ছিলের হাসি হেসে বলল, যার 10 বছরের সংসারে কোনো সন্তান নাই, হে কেমনে সন্তানের মূল্য বুঝব? রফিক সালমার শাড়ির আঁচল কাঁধ থেকে ফেলে বলল, আল্লাহ দেয় না, কি করবো? এখন ভাবছি ওই শালিরে তালাক দিয়ে তোরে ঘরে তুলব। সালমা মৃদু ধাক্কা দিয়ে উঠে যায় কোল থেকে। বিছানায় পা মিলিয়ে বলল, চেয়ারে বইয়ে কি করবেন? খাটে আহেন। রফিক হাসল। বিছানায় শুয়ে একটানে সালমাকে নিজের উপর উঠায়। সালমা তার স্পর্শে কটমট করে তাকায়। আস্তে আস্তে রফিকের গায়ে বিচরণ করে দুর্বল করে তুলল। রফিকের চোখে মুখে কামুকতা। সালমাটাকে কাছে টানার অপেক্ষায় ছটফট করছে। সালমা বুঝল এই সুযোগ। হঠাৎ করেই বিছানার কোণে গিয়ে মরিচের গুঁড়া হাতের মুঠোয় নেয়। রফিকের দিকে হেসে এগিয়ে এসে চোখ লাল করে ঘষে দিল সারা মুখে। হঠাৎ এমন আক্রমণে রফিক ভড়কে যায়। চমকে চোখ বন্ধ করে মরিচের জালে ছটফট করে। দুহাতে মুখ ঘষতে আরও জ্বলে ওঠে চোখ মুখ। রফিক রেগে যায়। হাত বাড়িয়ে সালমাকে ধরতেই সালমা হিংস্র বাঘিনী নেয় আবারও দুহাতে মরিচের গুঁড়ো নিয়ে রফিকের মুখে ছিটিয়ে দিল। অনবরত রফিক হাত পা ছোড়াছুড়ি করে গলা কাটা মুরগির মতো কাতরাচ্ছে। এবার সালমা খুব কষ্টে জোরাজুরি করে দড়ি দিয়ে হাত পা বাঁধে। রফিক অনবরত মুখ দিয়ে অকথ্য ভাষায় গালি দিচ্ছে, বেশ্যা, এবার তোরে পাই, খুন কর্মশালী। আমার সাথে চালাকি করলি, ভালো করলি না, পানি দে, পানি দে। সালমা তার সামনে দাঁড়িয়ে শয়তানি হাসি দিল। উচ্চস্বরে হেসে উঠে বলল, আমার মাইয়ারে কষ্ট দিবে আর সালমা ছাইরে দিব? এই 2 বছরে কম কষ্ট দেশ নাই, এখন আবার মিনুর দিকে নজর দেশ, ওই চোখ জ্বালাইয়া ছাড়কার কইরে দিব। রফিক পাগলের মতো আচরণ শুরু করলো। হাত পা ঘষেও এক বিন্দুও ছাড় পেল না। সালমা তার সামনে চেয়ার পেতে বসে পৈশাচিক আনন্দ পাচ্ছে। দেখ কুত্তার বাচ্চা, এখন কেমন লাগে? কিছুক্ষণ পর আসলো হাতে ওড়না নিয়ে। মিনুকে যেভাবে বেঁধে রেখেছিল ঠিক সেইভাবে সালমা রফিকের চুলের মুঠি ধরে মুখ টাইট করে বাঁধল। খাটের নিচ থেকে নেয় ধারালো ছুরি। প্রথমে রফিকের যে হাত দিয়ে বিশ্রী স্পর্শ করেছিল সেই হাতে ছুরি দিয়ে একটানে আঙ্গুল কেটে ফেলল। যন্ত্রণার আগুনে গগন কাঁপুনি চিৎকার করে ওঠে রফিক। কিন্তু আফসোস, সেই চিৎকার কারোর কান অবধি পৌঁছালো না। বন্দি কবুতরের নেই কাতরাচ্ছে, ঘুঙ্গিয়ে মাথা অনবরত নাড়াচ্ছে। একটু বাঁচার ইচ্ছায় মরিয়া রফিক। সালমা এক এক করে 2 হাতের 10টি আঙ্গুল খুব আয়াস করে কাটল। দেখে মনে হবে সবজি কাটছে সে। এরপর চোখ তুলে রফিকের গায়ে থুতু ছিটিয়ে বলল, এই সালমারে, কোনোদিন দেখোস নাই রফিক, আজ তোর শরীর হাজার খণ্ড কর্ম। রফিকের চোখ মুখ ঝালে ফুটে ফেপে উঠেছে। সালমা একটানে রফিকের গায়ের সব কাপড় খুলে ফেলল। শার্ট প্যান্ট ছুঁড়ে মারে অদূরে। এবার ছুরি শক্ত করে ধরে এমনভাবে তাকায় মনে হয় ভস্ম করে দেবে সব। হিংস্র হয়ে একের পর এক ঘা বসায় সারা শরীরে। রফিক কিছুক্ষণ চিৎকার করে জ্ঞান হারায় সেখানে। সে বুঝতে পারল আজ এই বাঘের হাত থেকে বাঁচার উপায় নেই। মুখ নুয়ে পড়ে রইল বিছানায়। সালমা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তার ক্ষতবিক্ষত করে ফেলে দেহ।
মিনিট 15 পর শান্ত হয়ে ক্লান্ত হয়ে বসে পড়ল মেঝেতে। চোখ যায় অন্ডকোষে। এটার জন্যই এত জোর। বড় বড় শ্বাস ফেলছে সে। এগিয়ে গিয়ে অন্ডকোষ বরাবর ছুরি ঢুকিয়ে আলাদা করে দিল শরীর থেকে। রফিক গুঙিয়ে ওঠে, দেহ নিস্তেজ হয়ে যায়। সালমা তার গালে থাপ্পড় মেরে বলল, কই মাছের জান তোর, এবার শেষ খেলা দেখ। কথা শেষেই দৌড়ে গেল রামদা আনতে। গায়ের শাড়ি তার এলোমেলো, আজ যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে সালমা। সাদা রঙের শাড়ি পুরোটাই রক্তে লাল হয়ে আছে। শাড়ি পায়ের সাথে হেঁচড়ে যাচ্ছে। হাতে নিয়ে এই রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রফিকের গলা বরাবর কূপ বসায়। রফিক একটু নড়েই সেখানে নিঃশ্বাস ত্যাগ করে। টকবগিয়ে সব রক্ত ছলাৎ করে সালমার সারা মুখ গায়ে পড়ে ভিজে যায়। সালমা ডান হাতের পিঠে মুখ মুছে ধপ করে মেঝেতে বসে পড়ে। হঠাৎ ঝুঁকড়ে কেঁদে উঠে বলল, স্বামী মরার পর মাইয়াডারে নিয়ে বাঁচতে চাইছিলাম আল্লাহ, তুমি তাও করতে দিলা না। সমাজের এই রফিকের জন্য আমার মায়ের সর্বনাশ হইল। আজ খুন কইরা আমার আত্মা ঠান্ডা হইল। যদি ফাঁসি হয়, আল্লাহ মিনুরে তুমি দেখো। সালমা উঠে দাঁড়ায়। তার অনেক কাজ এখনো বাকি। ভোর হওয়ার আগেই যা করার করতে হবে। রামদা দিয়ে রফিকের গায়ে ইচ্ছে মতো খণ্ড খণ্ড করল। পায়ের নখের সাইজের পুরো শরীর টুকরো টুকরো করে, যাতে হাজার গবেষণা করলেও প্রমাণ খুঁজে না পাই। চোখ উপড়ে ফেলে বস্তায় ভরল। সব মাংসের খণ্ড বস্তায় উঠিয়ে কাঁধে নেয়। সারা গায়ে রক্তের গন্ধে তার বমি আসছে। নদীর পাশে বাড়ি হওয়ায় সিদ্ধান্ত নেয় নদীর স্রোতে ভাসিয়ে দেবে। দরজা খুলে চারপাশ তাকিয়ে এক পা করে চলল খাটে। কাঁধের বস্তা এক ঝটকায় নদীতে ফেলে আবারও ঘরে আসলো। গোসল করতে হবে। আলনা থেকে কাপড় নিল। সারা ঘরের রক্তের বন্যা বইছে। নদীতে ঝাঁপ দিয়ে গোসল সারে পানি আনে বালতি করে। পরপর কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিল রক্তগুলো। রফিকের কাপড় আগুন পুড়িয়ে পড়ল। সব শেষ করতে রাত আস্তে আস্তে কমে আসে। এতক্ষণ রাগে উত্তেজিত হয়ে তরতাজা একটি মানুষকে খুন করতে হাত না কাঁপলেও এবার ভয়ে ঘুটিয়ে গেল সালমা। মেয়ের পাশে শুইতে মনে করল কিছুক্ষণ আগের কথা। মিনু গুটি গুটি হয়ে ঘুমাচ্ছে। শেষ রাত সালমা কাটালো নির্ঘুমে। সকালে উঠে আশেপাশের অবস্থা বোঝার চেষ্টা করলো। মিনু স্বাভাবিক মতোই খেলছে। সারাদিন রফিককে নিয়ে তেমন গ্রামে কথা উঠল না, কারণ কিছুদিন পরপরই রফিক নাই হয়ে যায়। এবারও তার বউ ভাবল সন্তান না হওয়ার রফিক অভিমানে দূরে কোথাও চলে গেছে। কয়েকদিন পরে আবার আসবে। সাল্লাম্মা দীর্ঘশ্বাস ছাড়ল। আজ রাতেই যেতে হবে বহুদূর। সারাদিন বাড়িতে মেয়েকে নিয়ে কাটালো। রাত 2টায় সবাই যখন ঘুমে, তখন সালমা সব গুছিয়ে মিনুকে আস্তে করে ডাকল, মিনু উঠ, মিনু। ঘুমে ব্যাঘাত হওয়ায় মিনু বিরক্ত হয়ে ওপাশ ঘুরে শুয়ে পড়ে। সালমা কয়েকবার ধাক্কাধাক্কি দিয়ে অনেক কষ্টে উঠালো। শেষে মিনু উঠতেই সালমা কোলে তুলে নেয়। হাতে প্রয়োজনীয় কাগজ, টাকা আর কিছু কাপড় নিয়েই বেরিয়ে আসে ঘর থেকে। বাইরে দূরে মিনুকে দাঁড় করিয়ে লাইটের দিকে ধপ করে আগুন ধরিয়ে দিল ঘরে, যাতে সবাই ভাবে আগুনে পুড়ে মারা গেছে মা মেয়ে। ছোট্ট মিনু মায়ের কর্মকাণ্ড কপাল কুঁচকে বিষয় নিয়ে তাকায়। গোল গোল চোখে বোঝার চেষ্টা করে তার মা আগুন জ্বালিয়ে দিল কেন। সালমা হুড়মুড় করে মিনুর কাছে এসে কোলে নিয়ে হাঁটা ধরল জঙ্গলের পথে। শুকনো পাতার খসখসে আওয়াজে গভীর রাতে কেমন ভয়ঙ্করের মতো লাগছে। চারপাশে নিশাচর পাখি উড়ে যায়। মিনু ভয়ে তার মায়ের শাড়ি শক্ত করে খামচে ধরে। মিনু ঘুমু ঘুমু কণ্ঠে নানান কথা জিজ্ঞেস করেও কোনো উত্তর পায় না। শেষে সালমার গলা জড়িয়ে ধরে বলল, আমাগো ঘর পুড়াইয়া দিলা কেন মা? কথা কও। সব কইমো, চুপ কইরা থাক এখন। মিনু চুপ রয় না। হাজারো কথা তার মনে বাজছে। তোতা পাখির মতো গড়গড় করে প্রশ্ন করেই চলেছে সালমাকে। অবশেষে 3 ঘন্টা হেঁটে চলে আসে এক অন্য গ্রামে। তখন সকালের আলো ফুটছে ফুটছে ভাব। ঘাটে দাঁড়িয়ে রইল নৌকার আশায়। প্রায় 40 মিনিট পর একটি নৌকা আসে। সালমা নৌকায় উঠে মাঝিকে বলল, শহরে যাইবেন?
হ্যাঁ, তবে একা লইয়া যাইব না। আমার অনেক দরকার কাকা। কাল রাইতে মা মরছে, আপনি লইয়া যান, আমি ভাড়া দিব। সালমা কান্না মিশ্রিত গলায় কথাটি বলল। মাঝির হয়তো মন গলে যায়। সে রাজি হয়ে নিয়ে গিয়ে চলল এখান থেকে 2 ঘন্টার রাস্তা পেরিয়ে অন্য শহরে। সালমা নৌকা থেকে নেমে টাকা মিটিয়ে দেয়। তার মায়ের বোন এই শহরেই থাকতো। বিয়ের আগে মিনু অনেক সময় এখানেই বড় হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর পৌঁছালো সেই বাসায়। কলিং বেল চাপতেই দরজা খুলে 20 বছরের এক যুবক। সালমা হেসে বলল, এইখানে জয়নব খালাম্মা থাকে না? যুবক ভ্রুকুচকে গম্ভীর স্বরে বলল, জি, আপনি কে? আমি সালমা, জয়নব খালাম্মার ভাগ্নি। যুবক বাসার ভেতর নিয়ে আসে। সালমাকে বসার কক্ষে বসিয়ে ডাকলো জয়নবকে। জয়নব অবাক হয়ে যায়। এত বছর পর সালমা এসেছে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতেই সালমার বিষণ্ণ মুখ চোখে পড়ে। আবেগ আপ্লুত হয়ে দৌড়ে জড়িয়ে ধরে বলে, সালমা, এতদিন কই ছিলি মা? তোরে কত খুঁজেছি। আসিলাম এক গ্রামে। জড়িয়ে ধরে চুমু খায় মুখে। সালমার পেছনে থেকে মিনু উকি দিতেই জয়নব বলল, এই মেয়েটি তোর? সালমা তাকে সামনে এনে মাথা নাড়ায়। মিনু নতুন জায়গায় নিজেকে গুটিয়ে রাখে। এত বড় বাড়ি জীবনেও দেখেনি সে। জয়নব তাকে কোলে নিয়ে আদর করল। সোফায় বসিয়ে নিজে ফল কেটে খাওয়ায়। মেয়েকে এভাবে ভালোবাসতে দেখে কেঁদে ওঠে সালমা। জয়নবের সামনে গিয়ে বলল, আমার একটু জায়গা দিবা খালাম্মা? তুই বললেও আর যেতে দেব না। আমার নানুকে এখন থেকে এখানেই রাখবো। সালমা কেঁদে দেওয়া ওড়নার কোণায় মুখ মুছল। জয়নব দুইজনকে থাকার রুম দেখিয়ে দিল। এ বাসার সকল ফ্ল্যাট ভাড়া দেওয়া। তার এক মেয়ে, সে অন্য জায়গায় চাকরি করে সেখানেই থাকে। জয়নব একমাত্র নাতি হামিমকে নিয়ে এখানেই থেকে যায়। আস্তে আস্তে জয়নব আর হামিমের ভালোবাসায় মনি অতীত ভুলতে শুরু করে। তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয় জয়নব। হামিম ছোট্ট বোনের মতো আগলে রাখে তাকে। প্রতিদিন পড়তে বসানো, মোটিভেশনের কথা সব শেখাতো মিনুকে। ছোট্ট মিনুর ভেতরে সুপ্ত প্রতিভা জেগে ওঠে নিমেষে। ভালো ছাত্রী হয়ে পড়তে লাগে। আস্তে আস্তে ভীতু মিনু হয়ে ওঠে চঞ্চল, সাহসী, জেদি ও চতুর। প্রতিদিন ঘুমানোর সময় তার মা ভালো খারাপ বুঝায়, শিখায়, অনুপ্রেরণা করে। সেও মনে মনে হতে চায় সালমা। মেয়ের পরিবর্তন সালমা কাঁদে। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি পরও যখন রফিককে পেল না, তখন তারা ভেবে নেয় জলদস্যুর হাতে রফিকের মৃত্যু হয়েছে। মিনু ও তার মা হঠাৎ আগুনে মারা গেছে। সবাই আফসোস করে বেড়ায় তাদের জন্য। দিন দিন সালমাকেও জয়নব হাদিস শোনায়, নামাজে আগ্রহী করে। এখন সে নামাজ পড়ে মেয়ের জন্য প্রার্থনা করে, শুকরিয়া জানায় আল্লাহর কাছে। এ বাসায় সে বসে খায় না। সেলাইয়ের কাজ থেকে শুরু করে হাতের কাজ সব নিজের হাতে সামলায়। রান্নাঘর মোছা সব। জয়নব মানা করলেও সে শুনলে কত। এভাবে তাদের মা মেয়ের জীবন চলছে। মিনু স্কুল থেকে কলেজ পড়াও শেষ করলো। সেই ঘটনার পর চলে গেছে 15টি বছর। হামিম বিয়ে করে চলে যায় অস্ট্রেলিয়ায়। মিনুর বয়স এখন 23। সালমার মুখে বয়সের ছাপ ফুটে উঠেছে। জয়নব হাঁটা চলা করতে পারে না, ঘরে শুয়ে থাকে সব সময়। আজ চাকরির রেজাল্ট দিতেই মিনু আর সালমা বেরিয়েছে। মিনুর রেজাল্ট খুঁজে দেখল তার স্থান 3য়তে। খুশিতে চিৎকার করে ওঠে মিনু। বাইরে সালমা দাঁড়িয়ে। দৌড়ে মায়ের কাছে এসেই জড়িয়ে ধরে বলল, আম্মা, তোমার মেয়ে আজ থেকে পুলিশ অফিসার। এই দেশের মানুষের সেবা করব মা। ছোট ভাই বোন আমার আর মা বাবা সকলের নিরাপদের জন্যই সর্বোচ্চ চেষ্টা করা। সালমার খুশিতে চোখ দুটি চিকচিক করছে। মেয়ের মুখ দুহাতের আজলাই নিয়ে চুম্বন করল মুখ কপালে। আদরের স্বরে বলল, আমার মা। ওই দিনের মিনু আজ পুলিশ অফিসার। হ্যাঁ আম্মা, আজ থেকে তুমি শুধু মিনুর মা নও, বরং পুলিশ অফিসারেরও মা। সালমা গর্বে বুক ভরে গেল। মেয়েকে নিয়ে শপিংয়ে গিয়ে
কিনে দিল হীরার কানের দুল। এখন তাদের অবস্থা অনেক উন্নতি হয়েছে। মিনু খুশিতে শুধু হাসে। মাঝে মাঝে ওই কালো দিনের কথা মনে পড়লেই বুক চিরে দীর্ঘশ্বাস আসে। তার আম্মা সঠিক সময় না এলে সর্বনাশ হয়ে যেত। বুকের সেই পুরো দাগ এখনো জ্বলজ্বল করে। রিকশায় উঠে বসার গেটে নামল। হঠাৎ গলির মাঝে মিনুর চোখ যায়। স্কুলছাত্রীকে এক বুড়ো বয়স্ক ব্যক্তি ইভটিজিং করেছে। মুহূর্তেই চোখ মুখ লাল হয়ে যায় মিনুর। এখন আর ভয় নেই। রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে যায় সামনে। এখন আর ভয় নেই। রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে যায় সামনে। বুড়ো লোকের কলার চেপে ধরে ধাক্কা মেরে মেয়েটির থেকে দূরে সরালো। মেয়েটির চোখ টলমলো। বয়স 12-13 বছর হবে। মনিরাজ ভয়ঙ্কর শক্তি ফিরে এসেছে শরীরে। লোকটি সামনে গিয়ে প্যান্টের উপর জোরে লাথি মারতেই নিয়ে পড়ে গিয়ে কুঁকিয়ে ওঠে। মিনু আশেপাশে কিছু খুঁজে। মাটিতে পড়ে থাকা লোহার রডে চোখ যায়। দৌড়ে হাতে নিয়ে বুড়ির শরীরে ইচ্ছে মতো পেটাতে থাকে। ডান হাতে অনবরত আঘাত করতে করতে চিল্লিয়ে চিল্লিয়ে গালি দিতেই আশেপাশে থেকে সব লোক এগিয়ে আসে। জিজ্ঞেস করল, কি হয়েছে মা? এভাবে মারছো কেন? এই বাচ্চা মেয়েটিকে নোংরা করে দিচ্ছিল কুত্তার বাচ্চাই। ওর বেঁচে থাকার দরকার নেই। মেয়ে দেখলেই বাজে স্পর্শ করতে ইচ্ছে করে। আমরা দেখছি, মারা গেলে কেস হবে তোমার। যাও। লোকগুলো খেপে গিয়ে ইচ্ছে মতো মারে বয়স্ক ব্যক্তিকে। মিনুর রাগে নাক তরতর করে কাঁপছে। সেই দিনের মতো এই মেয়েটিরও গায়ে দাগ পড়ত। মেয়েটির সামনে গিয়ে জড়িয়ে ধরল। চোখ মুখ মুছে বলল, আর ভয় নেই। বাসা কোথায় তোমার? চলো দিয়ে আসবো আমি। মেয়েটি কেঁদে কেটে হেঁচকি তুলছে। স্কুল থেকে আসার পথে এভাবে শিকার হবে ভাবতেই পারেনি। বাসার ঠিকানা দিতে মিনু মায়ের কাছে যায়। দেখতে পায় তার মা প্রাণ ভরে তাকিয়ে আছে। বুক ভরে স্মরণীয় সালমা বলল, আমার মেয়ে কিভাবে এত বড় হয়ে গেল? মিনু মুচকি হেসে উঠে বলল, তোমার অনুপ্রেরণায় আজ আমি এখানে। আম্মা এই রাস্তায় প্রতিজ্ঞা করেছি, রফিকের মতো সব কুশয়তানকে উচিত শিক্ষা দিব। যন্ত্রণায় ছটফট করিয়ে ভয়ঙ্কর শাস্তি দিব, যাতে পরবর্তীতে আমার মতো কোনো মিনুকে স্পর্শ তো দূর, তাকানো পর্যন্ত সাহস না পাই। সালমা খুশিতে আগলে ধরল। তিনজন আবারও রিকশায় উঠতেই সালমার কানে মিনু ফিসফিসিয়ে বলল, ওই দিন রাতে রফিককে যেভাবে ভয়ঙ্কর শাস্তি দিলে ঠিক সেইভাবেই মরণ হবে সবার। আমি কিন্তু সব দেখে ফেলেছিলাম আম্মা, এখনও চোখে ভাসে। সেই সালমার মতো দুঃসাহসী মায়ের থেকে শেখা কিভাবে নরপশুদের বিনাশ করতে হয়। তুমি আমার শক্তি। রফিকের হাত থেকে প্রতিটি মিনুকে রক্ষা করতে তোমার মতোই শত শত সালমা জন্ম হোক। সালমা মেয়ের কথায় ভেবাচাকা খেল। দুষ্টু মেয়ের কি সাহস! ভয়ানক মৃত্যু দেখল কিভাবে। দীর্ঘশ্বাস ফেলল সে। বেঁচে থাকার একমাত্র কারণ মিনু। তার মা। মিনু খিলখিল করে হেসে মায়ের ভড়কে যাওয়া মুখে দেখে। হাসতে হাসতে সালমার গায়ে ঢলে পড়ে জড়িয়ে ধরল। তার মা সুন্দর, আজ দিন সুন্দর, এ জীবন সুন্দর। মিনুর কাছে মনে হলো এ দুনিয়ার সব সুন্দর। বন্ধুরা, আজকের গল্পের নাম পুষ্প ফুলের মিনু। এটি ছিল গল্পের শেষ। বন্ধুরা, আজকের গল্পের নাম পুষ্প ফুলের মিনু। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।